আপনি যদি রোলিং চেয়ার পুরোটা ঘুরতে পারতেন তাহলে ওটা লাভ হতো। সেখানে চেয়ারটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পশ্চারটা এবং ব্যাক সাপোর্টটা অবভিয়াসলি লাগবে, কিন্তু ফুট রেস ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। যারা 4-5-6 ঘন্টা ধরে অফিসে বসে কাজ করছে তাদের কিন্তু ফুট রেস ইউজ করতে, এবং ডাক্তারবাবু আপনাদের সবার জন্যও মানে এগুলো আমাদের জীবনশৈলীতে বসে যেতে হবে। যে আমি বসছি, আমি কুঁজো হয়ে বসছি, না সামনে ঝুঁকে বসছি, না ক্রস লেগ বসছি, এটা যদি আমার মাথায় একবার ঢুকে যায় তাহলে কিন্তু আমি বারবার চেঞ্জ করব। ডাক্তার ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি গত 17 ডিসেম্বর 2023 রবিবার বিকেলে আগরপাড়া পিবি ঘাট রোডে অবস্থিত জ্যোতির্ময়ী জনসেবা ক্লিনিকে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার আয়োজন করেছিল। ট্রিটমেন্টের সাথে এই যে জীবনশৈলীর একটা বন্ধন, এবং এটা কিন্তু আজকের দিনে খুব একটা জরুরি জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং আমি ডাক্তার শুভজিৎ কে যেটা আমি বলতে চাইছি, 22 বছর আগে আমার যখন একটা ছোট্ট ক্লাব শুরু হয়েছিল, তো তখন উনি এসে ওই ক্লাবে স্টার্ট করেন, এবং যখন আমার জার্নি শুরু হয় এই যে জীবনযাত্রা চেঞ্জ করার জন্য লোকের, তো সেখান থেকে জার্নি শুরু। এবং কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডে শুভজিৎদার যে এফোর্টটা সেটা অনেকটা রিয়েলাইজ করার চেষ্টা করেছি, এবং সেখান থেকে জীবনযাত্রাটাকে কিভাবে দেখা যায় এবং ছোটখাটো জিনিস চেঞ্জ করলে কিভাবে অনেকটা বড় পরিবর্তন আনা যায় সেটা এই 20 বছর ধরে দেখছি। খুব অল্প অল্প একটা দুটো চেঞ্জ, সেটা কিন্তু অনেক সিগনিফিকেন্ট রোল আমাদের জীবনে প্লে করতে পারে। তো আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, খুব কমন জিনিস যেগুলো আমরা ভুল করি এবং সেইগুলো ঠিক করতে পারলে অনেক রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কমন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমরা কিভাবে বসি, একটা পশ্চারের মধ্যে আমাদের বসা, আমাদের দাঁড়ানো এবং আমাদের হাঁটা, এই যে তিনটে জিনিস একটু ভালো করে অ্যানালিসিস করা দরকার, এবং এই তিনটে জিনিসকে ঠিকভাবে করা দরকার। এইগুলো ঠিকভাবে কোথাও শেখানো হয় না, এবং খুব টেকনিক্যাল টার্মস হচ্ছে খেলার ক্ষেত্রে ইউজ হয়। যা স্পোর্টস হয় সেখানে বায়োমেকানিক্স দিয়ে খুব অ্যানালিটিক্যাল একটা জায়গায় নিয়ে আসা যায় যাতে স্পোর্টসম্যানের চোট না লাগে। কিন্তু আমরা যে সাধারণ মানুষ যারা ডে টু ডে কাজ করছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি ঠিক ভাবে শরীরটাকে প্লেস করতে পারি, বসতে, দাঁড়াতে, হাঁটতে, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। তো মানে ধরুন হঠাৎ করে 30 বছরে এসে বলছি যে আপনার বসাটা ঠিক নেই, কিংবা হঠাৎ 40 বছরে আপনি শুনলেন আপনি যেমন করে ব্রিথ করেন, ব্রিথ তো ঠিক না। তো এটা আবার কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে আমরা যে প্যাটার্নটা আনকনসিয়াসলি ফলো করছি এবং কেউ যেটা শেখায়নি, ডেফিনেটলি তার মধ্যে কোনো না কোনো ভুল রয়েছে। এবং আমরা যদি ইন্টিগ্রিটি দেখি আর কি, ডিটেল অ্যানালিসিস করি, সেই জায়গাগুলো বুঝতে পারবো। তো আমি সেই জায়গাগুলোকে একে একে যাচ্ছি, যে আমরা যে বসে থাকি, এই যে বসার মধ্যে কোন কোন ভুলগুলো আমরা করি এবং কোন কোন ভুলগুলোকে আমরা ঠিক করতে পারি। নেক্সট স্লাইড। দেখুন, একটা ভালো পশ্চার, একজন আপনারা এই তিনটে ছবির মধ্যে কার পশ্চারটা ভালো মনে হচ্ছে? মাঝের পশ্চারটা তো ভালো মনে হচ্ছে, মানে দেখবেন বেশ কনফিডেন্ট লাগছে তাকে, তাকে দেখে ইন্সপিরেশন পাওয়া যাচ্ছে। তো এইটা একটা পশ্চারটা যদি আমাদের ঠিক থাকে শরীরে, সেটা কিন্তু অনেক কিছু আমাদের বলে দেয়। ধরুন আমি এরকম করে দাঁড়িয়ে রয়েছি, তো অটোমেটিক্যালি মনে হচ্ছে যে আমার শোল্ডারটা ড্রপ, মাথাটা ড্রপ, কনফিডেন্স লেভেল নেই, এটা কিন্তু বলার দরকার নেই। কিংবা একজন বিজেতা মানুষ, তার চোখের এক্সপ্রেশন কিংবা মুখের এক্সপ্রেশন, পশ্চার দেখলেই মনে হয় ও জিতেছে। এবার একটা হেরে যাওয়া মানুষ, বারবার ব্যর্থ হচ্ছে, তার চোখ, তার শোল্ডার দেখলেই বোঝা যায় যে সে জীবনে হয়তো এগোতে পারছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চারটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে রাখছি। নেক্সট। হ্যাঁ, এবার এই পশ্চারের মধ্যে বসা, দাঁড়ানো, হাঁটা, এই তিনটে ভঙ্গিমার কথা আমি ডিটেল যাব। প্রথমে হচ্ছে বসা, কুঁজো হয়ে বসা। তো এটা একটা খুব আমাদের কমন হ্যাবিট,
যে আমরা বসছি, just আপনাদের দেখাই। বসলাম কিন্তু আর সামনে টিভি দেখার সময় বসলাম এর এর হাতে মানে আমরা সামনের দিকে ঝুঁকে বসলাম। ঠিক এই যে আমরা এই পশ্চাতে বসে রয়েছি, ধরুন আমার আপার বডির ওয়েট 30 কেজি। এবার এই যে আমি সামনে ঝুঁকে বসছি, ঝুঁকছি, হ্যাঁ, এবার যত আমি সামনের দিকে ঝুঁকে থাকছি এবং যতক্ষণ থাকছি, কত সময় থাকছি আর কতক্ষণ থাকছি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মানে শরীরের প্রতিটা জয়েন্টের উপর লোড বাড়ছে। এবং এই কমন জিনিসটা আমরা অনেক সময় খেয়াল করি না। এবার কন্টিনিউয়াস আমরা অফিসে ঝুঁকে কাজ করি, বাড়িতে ঝুঁকে অনেক কাজ করি, যে জায়গাটা কিন্তু আমাদের একটা রেকটিফাই করতে হবে, সেই জন্য ঝুঁকে বসা। আর একটা হচ্ছে আপটাইট। আপটাইট বসা হচ্ছে এটা কুঁজো হতে হয়, এরকম কুঁজো হয়ে রয়েছি, আর একটা কুঁজো হলাম না কিন্তু কন্টিনিউয়াস সামনের দিকে, যে আমার সোজা রয়েছে কিন্তু আমি সামনের দিকে এরকম করে থাকছি। এটা ম্যাক্সিমাম যেটা হয় অফিসে কাজ করার সময়। পুজোটা হয় আমরা রিল্যাক্স হয়ে বাড়িতে থাকি, টিভি দেখছি কিংবা রিক্রিয়েশন কিছু করছি, বই পড়ছি, তখন আপটাইট থাকি না, আমরা পুজো হয়ে করি। আর অফিসে যখন কাজ করছি, হ্যাঁ, কম্পিউটারের সামনে আপটাইটটা ম্যাক্সিমাম সময় আমরা আপটাইট থাকছি, হ্যাঁ, চুপ করে থাকছি। তো এটা সলিউশন, এটা একটা খুব সোজা সলিউশন আছে, ফুট রেস্ট ইউজ করা। আমরা যদি একটা পায়ের সাপোর্ট দিয়ে দিই, তাহলে কি হলো, আবার আমাদের কিন্তু বডিটা সোজা হয়ে যেতে পারছে। সেই জন্য এটাকে একটা মাথায় রাখতে হবে। আবার আমি অনেকে দেখেছি যারা অফিসে কাজ করে রাখতে হবে। আবার আমি অনেকে দেখেছি যারা অফিসে কাজ করেন, তারা বেশ কনসাস হয়ে মানে রিভলভিং চেয়ার ইউজ করে কাঠের চেয়ার ইউজ করছেন। অনেকে দেখে আমার কোমরে ব্যথা হবে, আমি কাঠের চেয়ার ইউজ করবো, একদম ভুল কথা। মানে মোবিলিটিটা নষ্ট হয়ে গেলে, এবার কাঠের চেয়ারে বসে আপনি ফাইল ধরুন সাইডে দিচ্ছেন, আপনার তো মোবিলিটি নেই। আপনি যদি রিভলভিং চেয়ার পুরোটা ঘুরতে পারতেন তাহলে ওটা লাভ হতো। সেখানে চেয়ারটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পশ্চারটা, এবং ব্যাক সাপোর্টটা অবভিয়াসলি লাগবে। কিন্তু ফুট রেস্ট ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। যারা 4-5-6 ঘন্টা ধরে অফিসে বসে কাজ করছে, তাদের কিন্তু ফুট রেস্ট ইউজ করতে, এবং ডাক্তারবাবু আপনাদের সবার জন্যও মানে কন্টিনিউয়াস প্রেসক্রিপশন করতে হচ্ছে, কিংবা একটা চেয়ারে বসলে 6-7 ঘন্টা পেশেন্ট দেখতে হচ্ছে। সেই জন্য ফুট রেস্টটা যদি ইউজ করা যেতে পারে তাহলে কিন্তু খুব ভালো। হ্যাঁ, আগে এবার এবার কি হয়েছে, ওইটা হয়ে গেছে কি, একটা বড় টেবিল, তার মাঝখানে একটা সাপোর্ট, যেটা পা বোঝায় না। সেরকম না করে এটাকে টেলর মেড করতে হবে নিজের মতো করে, যাতে আমি বসছি পাটা একটা সাপোর্টে থাকছে এরকম। এবং এখন অ্যামাজনে ফুট রেস্ট পাওয়া যায়, এরকম মানে অ্যাডজাস্ট করা ফুট রেস্ট পাওয়া যায়। তো এই ছোট্ট এইটুকু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে, এটা কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের খুব আরাম করে ক্রস লেগ করে বসি। ইনফ্যাক্ট আমি এখানে এসে ক্রস লেগ করে বসেছিলাম, তারপর আমার মাথায় ঢুকলো যে একটু পর আমি তো বলবো, আমি মুখটা চেঞ্জ করে দিলাম। তো এইভাবে ক্রস লেগ করে বসলে কি হচ্ছে, শিফট হচ্ছে, মানে পশ্চারাল মাসেলস গুলোর প্রপার ব্যালেন্স থাকছে না। এবার দীর্ঘক্ষণ যদি আমি ক্রস লেগে বসি, তাহলে কিন্তু মানে যখন হাঁটবো তখনই আমার সঙ্গে সঙ্গে একটা অসুবিধা আসবে। এবং এইটা করতে 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 একটা ব্যাকের মাসেলের একটা পশ্চারাল মানে টোন নষ্ট হয়। এর সলিউশন কি, যদি ক্রস লেগ করতেই হয় কাউন্টার করবেন, যদি ডান পাটা উপরে তোলেন আবার কিছুক্ষণ পর বাম পাটা তুলবেন। কিন্তু এই তিনটে ক্ষেত্রেই যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস। এই যে ভুলগুলো আমরা করছি, এটাকে যদি আমরা অ্যাওয়ার থাকি তাহলে আমরা এটাকে ঠিক করতে পারবো। আর এটাকে যদি অ্যাওয়ার না থাকি তাহলে ঠিক হবে না। মানে দাঁত মাজা, চুল আঁচড়ানোর মতো এগুলো আমাদের জীবনশৈলীতে বসে যেতে হবে। যে আমি বসছি, আমি কুঁজো হয়ে বসছি, না সামনে ঝুঁকে বসছি, না ক্রস লেগ বসছি, এটা যদি আমার মাথায় একবার ঢুকে যায় তাহলে কিন্তু আমি বারবার চেঞ্জ করব। আর যদি না ঢুকে যায়, একই রকমভাবে অনেকক্ষণ থাকবো, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ডিজেনারেশন হারে আসতে পারে। নেক্সট, এই যে সামনের দিকে ঝুঁকে বসা, এই সামনের দিকে ঝুঁকে বসার দু রকম দিক রয়েছে। এইটা প্রচণ্ডভাবে আমাদের ব্রিথকে এফেক্ট করে। আমরা কি করে দম নিচ্ছি সেটাকে এফেক্ট করে। আপনারা সবাই একটু সামনের দিকে ঝুঁকে বসুন, সবাই সামনের দিকে ঝুঁকে বসুন, অ্যান্ড টেক ব্রিথ। দম নিন, দেখুন অসুবিধা হচ্ছে, এবার সোজা বসুন, দম নিন, দেখুন কতটা ডিফারেন্স, মানে ইনস্ট্যান্টলি আপনি বুঝতে পারছেন। এবার যদি এইরকম ভাবে বসে আমরা দম নিতে থাকি, তাহলে কি হচ্ছে, আমাদের ডায়াফ্রামটা প্লে করতে পারছে না,
মানে সামনে দিকে যাচ্ছে মানে এখন লক হয়ে গেল, অ্যাবডোমেনটা বেরোচ্ছে না। আমরা যখন দম নিই এই মাসেলসটা নিচে যায় কি পেটটাকে ঠেলে বার করে, তার উপর আমাদের শরীর মানে লাং অক্সিজেন নেবে। তাহলে এই যে ব্রিদিং প্রসেস, এই ব্রিদিং প্রসেসটা পুরো হ্যাম্পার হয়ে যাচ্ছে। এবার ধরুন একটা ব্রিদিং আমাদের এবিলিটি কত, 6000 ml অব এয়ার আমরা নিতে পারি, ছাড়তে পারি, 6 লিটার। হ্যাঁ টোটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি 4.5 লিটার। তো এই ক্যাপাসিটিটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, তার ফলে ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে। তো টোটাল প্রসেসটা কিন্তু আমার কম্প্রোমাইজড হয়ে থাকছে। এবং এটা পোস্ট করোনা তো এটা হিউজ এফেক্ট সবার আসছে, যে টোটাল এমনি ধরুন যার দুবার করোনা হয়ে গেছে, মানে অ্যালভিয়ালিগুলো এফেক্টেড, তারপর সে কন্টিনিউয়াস অফিসে বসে স্লাম সিটিং করছে, সামনের দিকে বসে কাজ করছে, ওর কিন্তু লাঙের লোয়ার অ্যালভিয়ালি আরও অ্যাক্টিভ হচ্ছে না। আমি তো অপশনই দিচ্ছি না, আমি সোজা বসছি না, তার ফলে ম্যাক্সিমাম লাঙের লোয়ার অ্যালভিয়ালি অ্যাক্টিভ, মানে অক্সিজেনটা টানে ম্যাক্সিমাম লোয়ার অ্যালভিয়ালি। তো সেই জায়গাটাকে আমি ওপেন আপই করছি না, ডেড স্পেস হয়ে যাচ্ছে। তো ডেড স্পেসে চলে যাচ্ছে, এমনি 1.5 ডেড স্পেসে নর্মাল যায় অ্যানাটমিক্যাল ডেড স্পেসে। তো এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু অনেকটা জায়গা আমরা ঠিক করতে পারি। এটা গেল হচ্ছে কি যে ব্রিদিং রিলেটেড যে প্রবলেম। এছাড়া আমি স্ট্রাকচারাল রিলেটেড প্রবলেমটা তো বললাম, যদি আমরা সামনের দিকে ঝুঁকে বসি বোনের ডিজেনারেশন হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, অনেকটা পোর্শন বেড়ে যাচ্ছে বোনের ডিজেনারেশন হওয়ার চান্সেস। নেক্সট মানে আমি একটা ছোট মজার গল্প বলি। আগে আমি খেলতাম, তো অ্যানান ডোরান্ডের নাম শুনেছেন আপনারা, ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ফাস্ট বোলার। তো অ্যানান ডোরান্ড যখন প্রথমবার খেলতে আসে ইন্ডিয়াতে ইডেন গার্ডেনে, তো ওনার সঙ্গে গোটা 30টা জুতো ছিল। 30টা জুতো? হ্যাঁ জুতো ছিল। তো ওটা আমরা থেকে ঘাবড়ে গেছিলাম, এটা আবার কি, তো 30টা জুতো নিয়ে একটা মানুষ খেলতে এসছে। মানে অ্যাকর্ডিং টু সয়েল, অ্যাকর্ডিং টু প্লেস ওনার জুতোগুলো ভ্যারি করতো, ঠিক আছে। তো বায়োমেকানিক্সটা ওই সময়, মানে এটা বলছি 20 বছর আগে, তো তখন ওই রকম জায়গায় ছিল। এইগুলো সব পার্ট, ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা ছোটোখাটো জিনিসগুলোকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকতে পারি। এই যে এবার হচ্ছে আমরা আপটাইট সিটিং, দেখুন আপটাইট সিটিংটা আমরা ডে টু ডে লাইফে যে জায়গায় করি, ইনফ্যাক্ট আমরা টয়লেটে যাওয়ার সময় করি, আমরা অফিসে করি। মানে এই যে এটা দেখাচ্ছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশন, এটা টেনে রেখে দিচ্ছে আর কি, পেছন দিক থেকে আমাদের টেনে রেখে দিচ্ছে। নেক্সট, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ দ্য ক্রস লেগ সিটিং। এই তিনটি আমি আলোচনা করেছি। ক্রস লেগে যেটা হচ্ছে, যদি এটা আমরা একটা মনে মনে ভেবে নিতে পারি, ধরুন আমার স্পাইনের এখানে একটা টাবে জল রয়েছে, এবার আমি যে পজিশনেই থাকবো তারটা জলটা পড়বে না। এবার যদি আমি ক্রস লেগ করছি মানে জলটা পড়ে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে আমার স্পাইনটা কিভাবে সোজা থাকবে। নেক্সট, এইবার ব্যাপার হচ্ছে আমি বললাম যে 3টে জায়গা রয়েছে, আমি কুজো হয়ে বসবো না, সামনের দিকে ঝুঁকে বসবো না, ক্রস লেগ বসবো না। তাহলে পরে কোশ্চেন আসছে কি করে বসবো, আইডিয়াল কন্ডিশনটা কি, ঠিক আছে। এবার মজার ব্যাপার হচ্ছে দেয়ার ইজ নো আইডিয়াল পশ্চার টু সিটিং লং টাইম। একসাথে অনেকক্ষণ ধরে বসার কোনো আইডিয়াল পশ্চার নেই, আপনাকে উঠতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট পর, 20 মিনিট পর একবার উঠে যেতে হবে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট থিং। তারপরে যদি কন্ডিশনটাকে ধরি যে হ্যাঁ এটা আইডিয়াল, সেটা হচ্ছে চেয়ারের যে কোনো জায়গায়, পরের স্লাইডে যাও, চেয়ারের যে কোনো জায়গা, আমি যদি চেয়ারটাকে, এটাকে একটা চেয়ার ধরি, চেয়ারের সামনে হতে পারে, মাঝখানে হতে পারে, পেছনে হতে পারে, চেয়ারের যে কোনো জায়গাতে আমার কান, আমার শোল্ডার, আমার হিপ স্ট্রেট লাইনে থাকবে। আমি চেয়ারে যেখানেই বসে থাকি, কান শোল্ডার হিপ স্ট্রেট লাইনে থাকবে। তো কেন হয়, এটা যদি আমার চেয়ার হয়, এবার আমি চেয়ারে বসছি, আমি সামনে বসছি, আমার কান শোল্ডার হিপ স্ট্রেট লাইনে রয়েছে। আমি মাঝখানে বসছি, আমার কান শোল্ডার হিপ স্ট্রেট লাইনে রয়েছে। আমি ব্যাক সাপোর্টে বসছি, আমার কান শোল্ডার হিপ স্ট্রেট লাইনে রয়েছে। এটা হচ্ছে মেইন জায়গাটা মেইনটেইন করতে হবে। তো আমি এখানেও বসতে পারি, আমি মাঝখানেও বসতে পারি, আমি ব্যাকেও বসতে পারি। এবার হচ্ছে বসাটার একটা নিয়ম আছে চেয়ারে। লেখালেখি করলে হ্যাঁ
আমি সামনে চলে গেলাম, ধরো আপনি লিখতে হবে, আপনাকে এমনি সামনে আসতে হবে, আপনি ফ্রন্টে চলে গেলেন, এবার লিখছি। এবার যেটা হয়, এটা না করে যদি আমরা এখান থেকেই করি, আমি কিন্তু আপটাইট হয়ে গেলাম। তো হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমি সামনে যদি আমি লেখালেখি করতে হয়, তাহলে আমি এখানে চলে আসবো, এই যে চলে আসবো, কিন্তু আমি এটা মেনটেন করবো। এটা মেনটেন করে যদি করি, তাহলে কিন্তু র্যাপিড ডিজেনারেশনটা হবে। এবার হচ্ছে কি, বসার একটা ব্যাপার, স্লাইডে যাও। এই পেলভিক রিপোজিশনে বসার একটা ব্যাপার আছে। ধরুন চেয়ারটা রয়েছে, আমি কি করছি, আমি চেয়ারে গিয়ে এরকম করে বসবো। এটা কিন্তু বসার নিয়ম না, এটা কিন্তু আমার স্ট্রেস অলরেডি হচ্ছে। আমি যাচ্ছি, এরকম চেয়ার রয়েছে, এরকম আমি যাচ্ছি, এরকম করে বসবো। অলরেডি কিন্তু আমার স্পাইনটা লোড ক্যারি করছে। আমি কি করতে পারি, চেয়ারটা এখানে রয়েছে, আমি প্রথমে গিয়ে হিপটা চেয়ারে রেজে থাকাবো, এটা সাপোর্ট পেয়ে গেল। এবার হাতের সাপোর্টে আমি পেঁচিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা মেনটেন হলো। এটা ব্যাক পেনে প্রচন্ড কাজ করবে। ধরুন এটা চেয়ার রয়েছে, ঠিক আছে, আমি এই চেয়ারে বসছি, আমি কি করছি, প্রথমে এই যে বসলাম একদম, এবং হাতে সাপোর্ট নিলাম, সাপোর্ট নিয়ে ঠেলে দিলাম, দিয়ে আমি ব্যাক সাপোর্টে চলে এলাম। এবং এটা রেকারেন্টলি করলে আমার হিপ জয়েন্টের স্ট্রেংথেনিং হবে, কন্টিনিউয়াস এই স্কোয়াটিংটা হওয়াতে হিপ জয়েন্ট স্ট্রেংথেনিং হবে। এবং এই যে লোডটা, এখানেই যে আমি এরকম করে লোডটা অনেক বেশি ফ্রন্ট বেন্ডে ফেলছি, সেটা কমে যাবে রেকারেন্টলি। মানে যেটা হচ্ছে যে ওষুধ খাচ্ছি, ব্যথা কম থাকছে, আর আবার ব্যথা বেড়ে যাচ্ছে। আমি তো কন্টিনিউয়াস ওয়েতে লোডটাকে দিচ্ছি, তার ফলে ব্যথাটা বাড়ছে। এবং কোন কোন পয়েশ্চারে লোডটা দিচ্ছি সেটা আমিও জানি, ডে টু ডে লাইফে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। পরের স্লাইড। বসা হয়ে গেল, এবার হচ্ছে দাঁড়ানো। এই তো মাইকটা লক নি, দাঁড়ানোর সময় কেউ খেয়াল করে দেখেছেন, অনেকে নিটা পুরো লক করে দাঁড়ায়, একদম। আর্মিতে দেখবেন যে ওরা ইয়ে করে দেখে যে লক নি হলে ওরা ডিসকোয়ালি করে নেবে। হ্যাঁ, তো মানে আপনারা নিজে দাঁড়িয়ে দেখতে পারেন যে সোজা দাঁড়ালেন, তারপরেও হাঁটুটা একটু ঠেললে লক হয়ে যায়। তো অনেকের টেন্ডেন্সি থাকে যে নর্মাল যে দাঁড়ানো, তার থেকেও পাটাকে আর একটু পেছন দিকে ঠেলে লক করে দেওয়া। তো ওই লক কন্ডিশনটা হবে না, থেকে ক্লোজ প্যাক বলে জয়েন্টে। তো ক্লোজ প্যাক অবস্থায় যদি জয়েন্টের উপর লোড বাড়ে, তাহলে কিন্তু জয়েন্ট ডিজেনারেশনে চলে যায়। হোয়ারেস ফ্রন্ট বেন্ড, অনেকে দাঁড়ায় এরকম করে, নর্মাল দাঁড়াচ্ছে, এখন দেখছি অনেকে আবার দাঁড়ানোটাকে চেঞ্জ করছে। নর্মাল দাঁড়াচ্ছেই হচ্ছে ফ্রন্ট বেন্ড, ঠিক আছে। তো সেটাও একটা কিন্তু আরেকবার দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়ানো, আমার হাতটা বেন্ড, আমি ফ্রন্টে হাঁটু বেন্ড করে দাঁড়িয়ে রয়েছি, এটাও কিন্তু একটা সমস্যার কারণ। ডিপ্রেস চেস্ট, চেস্টটা ভেতর দিকে ঢোকা রয়েছে, মাথাটা উপর দিকে, এটা আমার একটা কারণ। আবার কারণ আপরাইট চেস্ট, দাঁড়িয়েছে এরকম করে, ঠিক আছে। তো এটা ল্যাটেরাল ফিট। আর যেটা ফ্রন্ট আর্চ, তো এখন মোবাইলের জন্য হয়েই গেছে, আমরা সবসময় এরকম করে থাকি, কন্টিনিউয়াস এরকম করে থাকি। এখানে একটা ফ্রন্ট আর্চ ছেড়ে হয়ে যাচ্ছে। এখানেও অ্যানালজিটা হচ্ছে, যদি আমি একটা স্পাইনের টপ রাখি এবং তারপরে যদি মানে ইকুয়ালি জল থাকে, তাহলে আমি কিভাবে দাঁড়ালে জলটার ব্যালেন্স থাকবে সেটাকে যদি আমি বুঝি, তাহলে কিন্তু আমি স্পাইনের অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবো। নেক্সট, আমরা দাঁড়াচ্ছি অনেক সময় এরকম করে, ল্যাটেরাল শিফট, এটা খুব ইন্টারেস্টিং। আমি তো এক পায়ে দাঁড়াচ্ছি, এক পায়ের উপর ভর করে, এটা কমন, বহু জায়গায় বহু লোক এরকম দাঁড়ায়। আবার কিছুক্ষণ পরে এরকম দাঁড়াচ্ছে। তো এই যে কন্টিনিউয়াস শিফট করে আমরা দাঁড়াচ্ছি, এটা কিন্তু আমাদের ব্যাক মাসেলস এর, খুবই দাঁড়ায় এই পায়ে দাঁড়ায়। আমাদের ব্যাক মাসেলস এর টোনটাকে নষ্ট করছে। এন্ড মানে এটা রিসার্চে দেখা গেছে 90% অফ ব্যাক পেইন বিকজ অফ ব্যাক মাসেল টোন নষ্ট হয়ে যাওয়ার জন্য। তো ক্ষুদ্র ক্ষুদ্র এইটুকু জিনিস যদি ঠিক করে নেওয়া যায়,
তাহলে কিন্তু অনেকটা বেনিফিট পাওয়া যায়। ইনফ্যাক্ট আমিও যখন খেলতাম আমার একটা সাইকোলজিক্যাল জায়গা হয়েছিল, মনে হচ্ছিল পেন সবসময়, পেন নেই কিন্তু মনে হচ্ছে পেন রয়েছে। তো তারপর দেখলাম যে পশ্চারাল একটা জায়গায় চেঞ্জ করাতেই জিনিসটা রেকারেন্সিতে কমে গেল। হ্যাঁ, তাহলে ভালো দাঁড়ানোটা কি? বাজে দাঁড়ানোতে বললাম যে লক হবে না, ফ্রন্ট বেন্ড হবে না, ল্যাটারাল শিফট হবে না, এটা গেল। তাহলে ভালো দাঁড়ানো কি? সেই কান, শোল্ডার, হিপ। আমি ভালো দাঁড়াচ্ছি মানে হচ্ছে মানে শোল্ডার, মানে আমার যে কথাটা বলি শোল্ডার উইথ অ্যাপার্ট, মানে আমার পাটা থাকবে আমার যে শোল্ডারের লেন্থ তাই, মানে আমার যা শোল্ডার সেই লেন্থে আমার পা রয়েছে, আমার কান, আমার শোল্ডার, আমার হিপ স্ট্রেট লাইনে রয়েছে। এই যে এইভাবে দাঁড়াচ্ছি, এইটা হচ্ছে কিন্তু আমার শরীরে দাঁড়ানো। তো এই পশ্চাতে যদি মেনটেন করতে পারি তাহলে দেখবেন খালি শরীর না, মন দুদিক থেকে ঠিক থাকবে। মানে ইটস ডিরেক্টলি রিফ্লেক্ট ইউর মাইন্ড অলসো। আপনি সোজা দাঁড়াচ্ছেন মানে কি আপনি দুদিক ঠিক নিচ্ছেন দাঁড়াচ্ছেন, আমার যদি এই যে অটোমেশনটা আমার সাবকনসিয়াসে ঢুকে যাবে যে আমি বাজে করে দাঁড়াবো না, এটা একটা কাজ করবে। আর যদি একটা ভিজুয়ালাইজেশন আমরা করতে পারি যে আমরা যখনই মানে দাঁড়াচ্ছি ভাবি যে একটা বেলুন আমায় টেনে সোজা করে দিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি দেখবেন পশ্চারটা ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আপনারা বসে রয়েছেন, দেয়ার ইজ অপরচুনিটি টু ইমপ্রুভ। আপনারা ঠিক করুন, পশ্চার ঠিক করুন, একটু সোজা হোক, দেখুন দেখুন স্পাইন সোজা হচ্ছে, আর একটু সোজা হচ্ছে, স্পাইন সোজা হচ্ছে। দেয়ার ইজ অপরচুনিটি টু ইমপ্রুভ। ডায়াফ্রাম আপনাকে স্কোপ দেবেই, রেসপিরেটরি ডায়াফ্রাম আপনাকে স্কোপ দেবেই সোজা হওয়ার। তো সেই জায়গাটা আপনার কিন্তু থাকবে। তারপর আর কিছু স্ট্রাকচারাল এক্সারসাইজ করা যেতে পারে, যেমন ওই এক্সারসাইজটা, এটাকে আমরা সুপারম্যান বলি। মানে এরকম বসে ডান হাতটাকে তুলে দিয়েছি, বাবাটাকে তুলে দিয়েছি অপোজিট, এবং একটা গ্লাসে জল রয়েছে। জলটা যদি না পড়ে তাহলে আমার ইলেকট্রোস্পাইনের পুরো আইসোমেট্রিক কন্ট্রাকশন ঠিক রয়েছে, আমার পুরো জায়গাটাকে মাসেলসটা কিন্তু ভালো করে আমাকে পশ্চারালি স্টেডি রাখতে পারছে। এরকম ঠিক এটাকে এক্সারসাইজ, এটা যেমন টেস্ট, এটা এক্সারসাইজ হিসেবে রাখা যেতে পারে। জাস্ট আপনি ধরুন 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডে 120 করে যদি ধরে রাখেন, কিন্তু আপনার পশ্চারাল মাসেলসগুলো খুব স্ট্রং হবে, যে মাসেলসগুলো আপনাকে ধরে রাখতে সাহায্য করবে সোজা করে। নেক্সট, এবার হচ্ছে হাঁটা। তো হাঁটা মানে আমি বসলাম, আমি দাঁড়ালাম, তারপর আমি হাঁটছি। এইটা খুব ইন্টারেস্টিং। হাঁটার এক একজন এক এক রকম ছন্দ, ঠিক আছে, এক একজন এক এক রকম ভাবে হাঁটি। এবার এই হাঁটাটা কি রকম হলে সব থেকে ভালো হয়? নেক্সট, এটা একটা হাঁটার পশ্চার যে সব সময় আমি মাথা নিচু করে হাঁটছি, মানে আমার মাথাটা সামনের দিকে হয়েছে। তো এখানে যেটা আগেটা যেটা বললাম, আপনি যদি ভাবেন যে গ্যাস বেলুন রয়েছে তাহলে সেটা আপনি ধরে দিতে পারেন। এটা জাস্ট যদি ভিজুয়ালাইজ করলে আস্তে 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 গ্যাস বেলুন আপনাকে টেনে নিচ্ছে, তাহলে আপনার মাথাটা উঠে যাবে। এখন এর সাথে মোবাইল যুক্ত হয়েছে, মানে সবসময় আমরা এরকম করে হাঁটছি। নেক্সট, হ্যাঁ, এইটা অনেককে দেখা যাবে যারা হাঁটে তাদের বডিটা অনেক নড়ে, মুভমেন্ট হয়, ফ্লপি খুব। তো সেইটাকে রিডিউস করা দরকার আছে, স্পেশালি যাদের মেয়ের ডিজেনারেশন কিন্তু অনেকটা বাড়ে এই মুভমেন্ট থেকে, খুব ফ্লপি। ন্যাচারালি মেয়েদের হিপ বেশি, এবং যখন হাঁটছে খুব ফ্লপি, মানে হিপের মুভমেন্ট অনেক বেশি হচ্ছে। তো সেইটাকে একটা খেয়াল করে নিয়ে সেটাকে করা যেতে পারে। এখানেও আমি যদি মনে করি যে আমি হিপে একটা বালতি রয়েছে, বালতিতে জল রয়েছে, এবং হাঁটতে যখন জলটা পড়বো না, এটা মাথায় ভেবে নিলেই জিনিসটা স্মুথ হয়ে যাবে। যেই আমি ভেবে নেব, অটোমেটিক্যালি দেখবেন যে হাঁটার প্রসেসটা স্মুথ হয়ে যাচ্ছে, যে না আমি জল সাবধানে হাঁটবো, যে জলটা পড়বে। এটা যেই ভাববো যে হাঁটার ভঙ্গিমা, সেটা অনেকটা স্মুথ হয়ে যাবে। নেক্সট, হিল প্যাটার্ন। এটা মারাত্মক সমস্যা, মানে হাঁটার সময় আমরা হিলটা আগে ফেলি। এবার হাঁটতে গেলে মানে হিলটা এরকম প্যাডিং করে আগে ফেললে সেটা কিন্তু ঠিক হয় না। এটা কিন্তু আমাদের ব্যাকে অনেকটা প্রবলেম করতে পারে। এখানে দৌড়ানোটা নেই, আমি দৌড়ানোটা দিইনি, কিন্তু হাঁটা থেকে জাস্ট আমি দৌড়ানো দিচ্ছি। অনেকে এখন মানে খুব কনসাস হবে, ট্রেডমিল কিনে নিচ্ছি, মানে দৌড়াচ্ছি, কিন্তু দৌড়ানোর নিয়ম জানি না। এখান থেকে মিড ফিট, পায়ের মাঝখানটা পড়বে। ইটস নট টো, নট হিল, মিড ফিট, পায়ের মাঝখানটা পড়বে। আমাদের পাটা বানানোই ওইভাবে, ঠিক আছে, যাতে মিড ফিটটাকে পড়তে পারে।
সেটা যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়। এখানে আর একটা জিনিসও বলা দরকার, জুতো। জুতো কখন কিনবেন এটা একটা ভাইটাল টাইম। ব্যালেন্স পায়ে ফ্লুইড থাকে দুপুরবেলা। তো দুপুরবেলা যদি জুতো কেনেন, জুতোটা ঠিক থাকে। মানুষ জুতোর দোকান থেকে জুতো কিনলেন, বাড়িতে নিয়ে এসে দেখবেন যে পায়ে ধরছে না, টাইট হয়ে গেছে। বিকজ তখন ফ্লুইড ব্যালেন্সটা ঠিক থাকে না। দুপুরবেলায় পায়ের ফ্লুইড ব্যালেন্স ঠিক থাকে। জুতো কিরকম হবে? টো টু হিল 0 ডিগ্রি ইজ দ্য আইডিয়াল জুতো। আমি ঠিক জুতো পরে নেই, ঠিক আছে? মানে টো আর হিল এই দুটোর মধ্যে যত কম ডিসটেন্স থাকবে তত সামনের আঙুলগুলো ছাড়বে বেশি। মানে যত ওয়েট নিয়ে কম ডিফারেন্স, যত ডিফারেন্স কম হবে এবং সামনে ছড়ানো যত থাকবে তত জুতোর জন্য ভালো। এই যে পয়েন্টেড শুজ ইজ নট আইডিয়াল, ঠিক আছে? এবং তো মানে স্পোর্টসের জন্য তো একদমই আইডিয়াল না, এবং যে কোনো অ্যাক্টিভিটিতেই পয়েন্টেড শুজ খুব একটা আইডিয়াল না। যত হয় চপ্পল সবচেয়ে আইডিয়া, হ্যাঁ হয় চপ্পল সবচেয়ে আইডিয়া, ঠিক তো? সব দিক থেকে সামনে খোলা, তলা ফ্ল্যাট, তলা ফ্ল্যাট, হ্যাঁ মাথা খারাপ। আমি জাস্ট এর আগের সপ্তাহে শান্তিনিকেতন গেছিলাম। শান্তিনিকেতন একটা জায়গায় বর্তমান সেন্ট জেভিয়ার্সে স্কুল স্টুডেন্টরা এসেছে, ব্লেজার পরা, খুব সুন্দর টাই পরা, 50 জন স্টুডেন্ট। আমি ওখানে জুতো দিকে তাকিয়ে দেখছিলাম, সবার জুতোর হিল খোয়া। 60 to 70% জুতোর হিল হয়ে গেছে, কারণ কোনো ইয়ে নেই। মানে ওদের কিন্তু নেক্সট যে ওদের কোনো না কোনো একটা প্রবলেম আসছে। তো জুতোটাকে নিয়ে আমরা কেয়ারই করি না যে জুতোর পজিশনটা কিরকম হবে, কিংবা একটা মানে জুতোর লাইফ স্প্যান কিন্তু তার ইনসোলে। জুতোর আমরা যখন আমি কিছু ম্যারাথন রান করতাম, তো মানে ম্যারাথনের নিয়ম হচ্ছে একটা ম্যারাথন বলে একটা জুতো ফেলে দিতে হবে, ও লাইফ স্প্যানটা শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এখন ইনসোল কিনতেও পাওয়া যায়। তো কিছুদিন পর পর জুতোটা চেঞ্জ করে ভেতরে যদি আমি ইনসোল চেঞ্জ করি, ইনসোলটা, তাহলে কিন্তু আমার পায়ের হেলথ অনেক ভালো থাকতে পারে। তো সেইটাকে আমরা একটু ফ্যান্সি জুতোর একদম দরকার নেই। আর এখানকার যেটা ব্র্যান্ডেড যে জুতোগুলো যেভাবে আসছে সেগুলো কিন্তু মানে ইউকে কিংবা ইয়েতে ওইভাবে আসে না। এখানে যেগুলো ওখানে ডিসকার্ড হয়ে যাচ্ছে, এখানে বড় বড়, আমি স্পোর্টসের জুতোর কথা বলছি, বড় বড় কোম্পানির জুতোর কথা বলছি। এখানে আপনি 5000 টাকা দিয়ে জুতোটা কিনছেন, কিন্তু সেম ব্র্যান্ডের আপনি একটা অন্য বিদেশি জুতোটাই ওই আর অন্য জায়গাতে নিয়ে এসে দেখবেন ডিফারেন্স রয়েছে। আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে যখন খেলি আমরা ডিফারেন্সটা তখন বুঝতে পারতাম। তো মানে দামি জুতোটা ব্যাপারটা না, আপনার পায়ের সামনে কতটা খুলছে, হিলটা বেশি উঁচুতে নেই, ফ্ল্যাট রয়েছে, সেইটুকু কমন মেনটেন করতে পারলে কিন্তু জুতোর হেলথটা অনেকটা ভালো থাকবে। নেক্সট, বেন্ডি। তাহলে আমরা প্রথমে বসলাম, দাঁড়ালাম, হাঁটলাম, ঠিক আছে, অল্প একটু দৌড়ালাম, তারপর হচ্ছে আমরা বেন্ড হব। বেন্ড হব কি করে? মানে ব্যাক পেন হওয়ার প্রথম জায়গায় হচ্ছে যে সামনে বেন্ড হতে পারছি না। ফার্স্ট যে জায়গাটা, যে আমি সামনে বেন্ড হতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। বেন্ডিং এর যে জায়গাটা দরকার সে জায়গাটা হচ্ছে, আমি সবার আগে বলি যে আমি ঘুম থেকে উঠে মুখ ধুতে যাচ্ছি, হ্যাঁ ঠান্ডা করে খান, গ্লুকোজ হাফ হয়ে যাবে।